ফিওদর দস্তয়েভস্কির এই মাস্টারপিস ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা কি শুধু একটা ক্রাইম স্টোরি ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। আসলে এটা একটা বিপজ্জনক দার্শনিক ধারণার গল্প যা একটা মানুষের মনকে ভেতর থেকে একেবারে তছনছ করে দেয়। পুরো উপন্যাসটার একেবারে কেন্দ্রে আছে একটাই প্রশ্ন, আচ্ছা, কিছু মানুষ কি সত্যিই আইনের ঊর্ধ্বে? আর ঠিক এই প্রশ্নটাই যেন ভূত হয়ে চেপে বসে গল্পের নায়ক রডিয়ন রাসকোলনিকভের ঘাড়ে। সেন্ট পিটার্সবার্গের এক গরিব কিন্তু অসম্ভব মেধাবী প্রাক্তন ছাত্র সে। তো চলুন রাসকোলনিকভের সেই মারাত্মক আইডিয়াটার গভীরে ঢোকা যাক, যে আইডিয়াটা তাকে একটা খুনের দিকে ঠেলে দিয়েছিল। রাসকোলনিকভের তত্ত্বটা মানে তার থিওরিটা ছিল বেশ পরিষ্কার। তার মতে মানুষ আসলে দুই ভাগে বিভক্ত। একদিকে আছে সাধারণ মানুষ, যাদের জন্মই হয়েছে নিয়মকানুন মেনে চলার জন্য, আর অন্যদিকে আছে হাতে গোনা কিছু অসাধারণ মানুষ, যাদের একটা মহৎ উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো আইন বা নৈতিকতার সীমা ভাঙার অধিকার আছে। মানে তার চোখে নেপোলিয়নের মতো ঐতিহাসিক চরিত্ররাই ছিলেন এর সেরা উদাহরণ, যারা নিজেদের লক্ষ্য পূরণের জন্য রক্ত ঝরাতেও দ্বিধা করেননি। আর রাসকোলনিকভ ঠিক করেছিল সেও প্রমাণ করে ছাড়বে যে সেও তাদেরই মতো একজন অসাধারণ মানুষ। আর এই তত্ত্বটাকে প্রমাণ করার জন্য সে একটা ভয়ানক পদক্ষেপ নেয়। তার আইডিয়াকে সে আর শুধু মাথার মধ্যে আটকে রাখল না, নিয়ে এলো একেবারে বাস্তবে, রক্তের এক ভয়ঙ্কর পরীক্ষার মাধ্যমে। সে একটা কুড়াল দিয়ে এক সুদখোর বৃদ্ধা মহাজনকে খুন করে। কিন্তু কি দুর্ভাগ্য, ঠিক সেই সময়ে বৃদ্ধার বোন লিজাভেতা সেখানে চলে আসে, আর তাকেও খুন হতে হয়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এত কিছুর পরেও সে তেমন কিছুই চুরি করে না। কারণটা খুব সোজা, এটা কোনো টাকার জন্য ডাকাতি ছিল না, এটা ছিল তার অসাধারণ হওয়ার তত্ত্বটা প্রমাণ করার একটা পরীক্ষা। এই খুনটা ছিল আসলে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া। সে দেখতে চেয়েছিল সে কি বাকিদের মতো একটা সাধারণ উকুন, নাকি একজন মানুষ যার সব বাধা পেরিয়ে যাওয়ার অধিকার আছে। সে কি ভয়ে কাঁপা একটা সাধারণ জীব, নাকি তার সেই অধিকার আছে? কিন্তু এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। উপন্যাসের আসল শাস্তিটা কোনো আদালত বা পুলিশ দেয় না, শাস্তিটা আসে তার নিজের ভেতর থেকে, তার মন থেকে। অপরাধ করার পর মুহূর্ত থেকেই তার সুপারম্যান হওয়ার তত্ত্বটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। খুনের পর থেকেই সে জ্বরে ভুগতে থাকে, এক ভয়ঙ্কর প্যারানয়া আর অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। নিজের পরিবার, মা বোনের কাছ থেকে সে নিজেকে গুটিয়ে নেয়, আর প্রতিটা মুহূর্তে ধরা পড়ার ভয় তাকে তাড়া করে বেড়ায়। তার নিজের বিবেকই যেন তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়। আর তখনই সে তার সবচেয়ে যন্ত্রণার সত্যিটা বুঝতে পারে। তার কাছে পরিষ্কার হয়ে যায় যে সে একটা মানুষকে খুন করতে পেরেছে ঠিকই, কিন্তু সে তার ভেতরের নীতিকে খুন করতে পারেনি। সে কোনো বাধাই টপকাতে পারেনি, সে সাধারণ মানুষের কাতারেই রয়ে গেছে। কোথায় গেল তার নেপোলিয়ন হওয়ার স্বপ্ন? তার তত্ত্ব আর বাস্তবের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের। যে সুপারম্যান হওয়ার স্বপ্ন সে দেখেছিল, সে আসলে ভয়ে কাঁপা একটা দুর্বল মানুষ ছাড়া আর কিছুই নয়। বরফের মতো ঠান্ডা একটা ভয় তার গোটা সত্তাকে যেন অবশ করে দিয়েছিল। প্রশ্ন হল, দস্তয়েভস্কি কিভাবে এমন একটা জটিল মনস্তাত্ত্বিক চরিত্রকে এতটা জীবন্ত করে তুললেন? আচ্ছা, এর একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন মিখাইল বাখতিন নামে একজন বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক। বাখতিনের কনসেপ্টটা হল ডায়ালজিক নভেল। মানে ভাবুন তো, এমন একটা উপন্যাসের কথা যেখানে লেখক নিজে কোনো সমাধান দেন না, বরং উপন্যাসের ভেতরে বিভিন্ন পরস্পর বিরোধী চিন্তা, আইডিয়া আর কণ্ঠস্বর যেন নিজেরাই সত্যটা খুঁজে বের করার জন্য একে অপরের সাথে লড়াই করছে। যেমন ধরুন, কবিতায় সাধারণত একজন কবিরই কণ্ঠস্বর বা মনোলগ শোনা যায়, কিন্তু দস্তয়েভস্কি ঠিক তার উল্টোটা করেছেন। তিনি উপন্যাসের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক, আদর্শগত চিন্তাভাবনাকে এক জায়গায় এনেছেন। আর এই নানা রকম কণ্ঠের সংঘাতই তার উপন্যাসকে একটা ইন্টেলেকচুয়াল যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। আর রাসকোলনিকভের মনটাই হয়ে উঠেছে সেই চূড়ান্ত যুদ্ধক্ষেত্র। তার অপরাধের পক্ষে আর বিপক্ষের যুক্তিগুলো তার মাথার ভেতর দিন-রাত এক অনন্ত যন্ত্রণাদায়ক যুদ্ধ চালিয়ে যায়। এমন এক যুদ্ধ যেখান থেকে তার পালানোর কোনো রাস্তাই ছিল না। বেশ, তাহলে এবার দেখা যাক কেন 150 বছরেরও বেশি সময় পরেও দস্তয়েভস্কির এই সৃষ্টিটা আজও বিশ্ব সাহিত্যের একটা মাইলস্টোন হয়ে আছে।
আসলে কারণটা খুব সহজ। এই উপন্যাসের ভাবনাগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এগুলো চিরন্তন। এটা যে কোনো চরমপন্থী মতাদর্শের বিপদ সম্পর্কে একটা গভীর সতর্কবার্তা। এটা দেখায় যে কিভাবে যুক্তি কখনো কখনো সহানুভূতির ঊর্ধ্বে যেতে পারে না, আর সবকিছুর ওপরে এটা বিবেকের অদম্য শক্তির এক অসাধারণ দলিল। শেষ পর্যন্ত একাকী সুপারম্যান হয়ে ওঠার তত্ত্বটা একেবারে ব্যর্থ হয়। রাস্কোলনিকভ যখন তার একাকিত্ব আর সহ্য করতে না পেরে নিজের অপরাধ স্বীকার করে এবং সোনিয়ার মতো আরেকজন দুঃখী মানুষের সাথে নিজেকে যুক্ত করে, ঠিক তখনই তার আসল মুক্তির পথটা খোলে। তার মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কোনো শক্তি নেই, আসল শক্তি লুকিয়ে আছে মানুষের সাথে মানুষের সংযোগে। উপন্যাসটা তো শেষ হয়, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়। যদি সত্যিই কোনো দিন কোনো বৃহত্তর মঙ্গলের জন্য আইন ভাঙার সুযোগ আসে, তাহলে সেই পথে এগোনো কি আদৌ ঠিক হবে? রাস্কোলনিকভের এই নৈতিক সংকট আজও আমাদের ভাবায়।